প্রিয় দর্শক, আপনারা ভালো আছেন? আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আপনার সুস্বাস্থ্য। দর্শক, আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর্থ্রাইটিস এই রোগগুলো নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ফরিদ আহমেদ। তিনি অধ্যাপক এবং বিভাগের প্রধান, অর্থোপেডিক্স বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা কিন্তু দেখি যে আসলে কোমর ব্যথা নিয়ে ভোগে নাই এমন মানুষ পাওয়া যায় না। এই কোমর ব্যথা আসলে কারণগুলো কি? কী কারণে মানুষ এই কোমর ব্যথায় আসছে আপনাদের কাছে? কোমর ব্যথা এটা আসলে আমরা মেডিকেল টার্ম বলি লো ব্যাক পেন, এলবিপি। লো ব্যাক পেন অনেক কারণে হতে পারে। ছেলেদের হতে পারে তাদের চাকরিজনিত কারণে, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে বা অফিসে অনেকক্ষণ বসে থাকে, ডেস্ক জব, বা যারা যে হোন্ডা চালায়, গাড়ি চালায়, বিভিন্ন ধরনের হতে পারে। মেয়েদের হতে পারে যারা হাউস ওয়াইফ, অনেকক্ষণ ধরে রান্না করে, তারপরে যে অনেক কাজ করে, হাউস হোল্ড অ্যাক্টিভিটিস তাদের হয়। আবার অনেক মেয়েরা অফিসেও জব করে, বিভিন্ন কারণে, পশ্চাৎজনিত কারণে লো ব্যাক পেন হতে পারে। এটা পুরুষ মহিলা সবাই সাফার, মেল ফিমেল। সেক্ষেত্রে আমরা কোনো দেখি যে একটু যারা সিনিয়র সিটিজেন আছে, ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, তারাও কিন্তু কোমর ব্যথার কথাটা বেশি কমপ্লেন করে। সিনিয়র সিটিজেন আসলে আফটার 40 মানুষের একটু ক্যালসিয়াম কমে যায়, তখন এই অনেকক্ষণ বোন ডেনসিটিতে বোন ডেনসিটি সমস্যা হয়, তখন এটা অস্টিওপোরোসিস হয়ে যায়, অস্টিও আর্থ্রাইটিস হইতে পারে। অনেক কারণে কোমর ব্যথা, হাঁটু ব্যথা এগুলি তখন আস্তে আস্তে দেখা যায়। নারীদের ক্ষেত্রে আমরা দেখি যে পোস্ট মেনোপজাল অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস বেশি দেখতে পাই আমরা। জি জি জি, এটা হয় কারণ নারীরা, আমাদের সমাজে তো নারীরা তো নিজেরা কিছু খায় না। একটা সময় ওনারা তার ছেলে মেয়েদের খাওয়ায়, তারপর হাজব্যান্ডদের খাওয়ায়। তাদের খাওয়াটা আসলে ঠিকমতো হয় না। ঠিকমতো তারা ঠিকমতো একটা ডিম খাচ্ছে না, শাকসবজি খাচ্ছে না, দুধ খাচ্ছে না। এই জন্য তাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, ভিটামিন অনেক কিছু ঘাটতি। এই জন্য তারা সহজেই একটা ব্যাক পেনের মধ্যে তারা হয়ে যায়। আপনি আসলে সুন্দর করে বলছেন। আসলে আমাদের দেশের মা যারা, তারা কিন্তু নিজেরা না খেয়ে অন্যদেরকে, স্বামী সন্তানদেরকে খাওয়াতে বেশি ভালোবাসে, এই জন্য নিজেদের প্রতি কেয়ার নেয় না তারা। এই জন্য তাদের সহজে তার ক্যালসিয়ামের ঘাটতিতে পড়ে। দেখি হাঁটু ব্যথার কথাও অনেকে কমপ্লেন করে। হাঁটু ব্যথার আসলে কারণগুলো কি? হাঁটু ব্যথা আসলে আফটার 40 শুরু হয়, মেল ফিমেল মোর কমন। এটা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও হচ্ছে বোন, আর্থ্রাইটিস হচ্ছে প্রদাহ, মানে হাঁটুর বোনের প্রদাহ, ইনফ্লামেশন। এখন অস্টিও আর্থ্রাইটিস অফ নি জয়েন্ট, এ সময় বোন বাড়ে, আর্টিকুলার কার্টিলেজ চেঞ্জ হয়, জয়েন্ট স্পেস কমে যায়, বিভিন্ন কারণে এটা হয়। আফটার 40 এটা হয়। মেল ফিমেল বোথ আর সাফারার। সাধারণত আপনাদের কাছে যখন এই কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীরা আসে, তাতে যে আপনারা চিকিৎসা দেওয়ার সময় আপনারা আসলে রোগটা নির্ণয় করেন কি করে? রোগটা নির্ণয় আমাদের আউটডোরে আমরা এই সমস্ত পেশেন্ট দেখি। অস্টিও আর্থ্রাইটিস পেশেন্ট আসে আমাদের অনেক দিন ধরে ব্যথা, নি জয়েন্টে ব্যথা। তখন আমরা ফার্স্ট হচ্ছে ইনভেস্টিগেশন এক্স-রে, নি জয়েন্ট এক্স-রে আমরা করে ক্লিনিক্যাল ফাইন্ডিংসটা দেখি। নি জয়েন্টের দুইটা কম্পার্টমেন্ট আছে, লেটারাল কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট। সাধারণত মিডিয়াল কম্পার্টমেন্টের স্পেসটা কমে যায়, ব্যথাটা মিডিয়াল কম্পার্টমেন্টে হয়, লেটারাল কম্পার্টমেন্টে একটু গ্যাপ থাকে। তারপর এখানে আর্টিকুলার চেঞ্জ দেখা যায়, বোন ক্ষয় হচ্ছে। সেই ক্ষেত্রে আবার আমরা নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিসের পাশাপাশি কিছু আমরা ইনভেস্টিগেশন ব্লাড টেস্ট করি, সিবিসি দেখি, আরবিএস, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। অস্টিওআর্থ্রাইটিসের সাথে আবার ইউরিক অ্যাসিডও যদি সামঞ্জস্য থাকে, ইউরিক অ্যাসিড গাউটি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের দুইটারই ম্যানেজমেন্ট করতে হয়। অস্টিওআর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট করতে হয়, গাউটের ম্যানেজ করতে হয়। এই ক্ষেত্রে আমরা যদি কনজারভেটিভ দিকে যাই, আমরা প্রথমে একটা মাইল্ড ডোজের অ্যানালজেসিক দিই, H2 ব্লকার, একটু মাসল রিল্যাক্সেন্ট দিই, এভাবে আমরা শুরু করি। তারপর যদি আমাদের প্যাথোলজিক্যাল টেস্ট এসে পড়ে, আমরা যদি ক্রিয়েটিনটা দেখি বা ইউরিক অ্যাসিডটা দেখি, তখন আমরা এটা একটা স্ট্রং অ্যানালজেসিক দিয়ে এটা আমরা কাভার করতে চেষ্টা করি। এটা প্রাইমারি স্টেজে মেডিসিনেই ভালো হয়ে যায়। যদি ভালো না হয়, তারপর আমরা ফিজিওথেরাপি দিই, আল্ট্রাসাউন্ড দিই, শর্ট ওয়েভ দিই, দীর্ঘমেয়াদী দিই, মানে 10 থেকে 14 দিন ফিজিওথেরাপি দিই। ফিজিওথেরাপিতেও যদি না হয়, তো আমরা ইন্টারআর্টিকুলার ইঞ্জেকশন দিই, স্টেরয়েড দিই।
ডেপোমেডল বা ট্রায়ালন এগুলি আমরা দিই। তারপর যদি মনে করেন অস্টিওআর্থ্রাইটিস যদি স্পেস যদি কমে যায়, হ্যাঁ, কোনো ইয়ার না থাকে, আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট আপনাদের মাঝে মাঝে করতে এটা হয়। লাস্ট চয়েস। কোনো সময় কিন্তু আমরা দেখি যে আপনার এমআরআই লিখে থাকেন যে এমআরআই তো আসলে স্পোর্টস ইনজুরিতে করি, এসিএল ইয়ার জন্য, মানে লিগামেন্ট বা মাসলে কোনো এমআরআই আসলে নি জয়েন্ট সিগনিফিক্যান্ট না। এমআরআই করি আমরা ওই যে ওই স্পোর্টস ইনজুরিতে কোনো লিগামেন্ট ইনজুরি আছে কিনা সেটার জন্য। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এমআরআই মানে এক্সরে করলে আপনারা বুঝতে পারি। আর যদি আমরা কোমর ব্যথার কথা আসি বা আমরা পিএলআইডি একটা রোগের নাম জানি যে ডিস্কের সমস্যা আছে, পিএলআইডিও কমন প্রবলেম। সাধারণত এটা আসলে কি লক্ষণ দেখে আমরা বুঝতে মেল পারবো? ফিমেল পিএলআইডি বহুত আছে। পিএলআইডি হচ্ছে একটা সময় সিভিয়ার পেন থাকবে, হাঁটতে পারবে না, হ্যাঁ, 10 মিনিট হাঁটলো, পরে দেখা গেল সে হাঁটতে পারতেছে না, কোমর ধরে গেছে, পা ঝিনঝিন করতেছে, হ্যাঁ, পা ব্যথা করতেছে, মানে ব্যথাটা নিচের দিকে যাচ্ছে, ঝিমঝিম করতেছে। এইটা হলো পিএলআইডির মেন সমস্যা। হ্যাঁ, তখন ওই রেস্ট নিলে ভালো হয়, আবার হাঁটলে 10 মিনিটের বেশি হাঁটতে পারে না। একটা সুটকেস আলগি মাথায় তুললো, বা একটা ওয়ার্ড্রপ ধাক্কা দিল, অথবা পানির বালতি আলগালো, বা একটা বেবি একটা কোলে নিল, এটা পিএলআইডি ঝুঁকি আছে। আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে পিএলআইডি হয়েছে কিনা? এমআরআই করলে আমরা দেখবো ডিস্ক বালজিং হচ্ছে, কতটুকু কি হচ্ছে, এটা এমআরআই ছাড়া কোনো ইয়া না। এক্সরে তো আমরা দেখা যায়, কিন্তু এমআরআই হচ্ছে সঠিক। মানে আপনার ইনভেস্টিগেশন, চয়েস অফ ইনভেস্টিগেশন এমআরআই, মানে সেটা আমরা এমআরআই করার পরে আমরা ডিস্কের পজিশনটা এবং ডিস্কের ভিতরে যে কোনো জেল বেরিয়ে গেছে কিনা পুরো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য আমরা প্রথমে এটা আমরা কনজারভেটিভ মেডিসিনের মাধ্যমে চেষ্টা করি। আমরা অ্যানালজেসিক দিই, একই অ্যানালজেসিক, H2 ব্লকার, মাসল রিল্যাক্সেন্ট, এবং একটু রেস্টের কথা আপনারা বলতে চান। বেড রেস্ট, পিএলআইডি অন্তত 2 সপ্তাহ রেস্ট নিতে হবে। যদি আপনি রেস্ট না দিয়ে আপনি ওষুধ খেতে থাকেন, তাহলে এটা কাজ হবে না। বেড রেস্ট উইথ মেডিসিন, অ্যানালজেসিক, হ্যাঁ। তারপরে ফিজিওথেরাপি দিই আমরা পিএলআইডি, 14 দিনের একটা ফিজিওথেরাপি দিই। পেলভিক ট্রাকশন দিতে পারি আমরা, শর্ট ওয়েভ, নার্ভ স্টিমুলেশন, এগুলি আমরা দিই। পিএলআইডি যদি কনজারভেটিভ আসলে খুব একটা ভালো হইতে চায় না, দেন উইল গো ফর অপারেশন। আপনার কি অপারেশনের মাধ্যমে পিএলআইডি রোগটা আপনারা সুস্থ করে দেন? ডিস্কের যে অপারেশনগুলো করে আপনারা এই পিএলআইডিটা আপনারা সম্ভব, এটা কি আপনাদের হলি ফ্যামিলিতে হয়? জি, আমাদের এখন আমাদের হলি ফ্যামিলি, ঢাকা অন্য যতগুলি হসপিটাল আছে আমাদের এখানে সব অপারেশন হয়। আমরা ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করি, তারপরে যে স্পাইন করি, টোটাল হিপ জয়েন্ট, টোটাল নি জয়েন্ট, এলিজারব, হ্যাঁ, সব অপারেশন হয় আমাদের। আচ্ছা, আপনি যেহেতু ফ্র্যাকচার কথা বলেছেন, আমরা কিন্তু ফ্র্যাকচার কিন্তু আমাদের অর্থোপেডিক্সের একটা কমন সমস্যা। হ্যাঁ, এটা অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অনেক সময় খেলার মাঠে ফ্র্যাকচার হয়ে থাকে। সাধারণত আমরা আগে দেখতাম যে ফ্র্যাকচার যখন হয় তখন একটা মোটা প্লাস্টার ঝরিয়ে দেওয়া হতো। তো আসলে কি ফ্র্যাকচারের চিকিৎসাটা আসলে কি করা উচিত? ফ্র্যাকচারের প্লাস্টার আসলে সব পেশেন্টের জন্য প্রযোজ্য নয়। প্লাস্টার হচ্ছে যাদের বয়স একদম 15 বছরের নিচে এবং আনডিসপ্লেস ফ্র্যাকচার হলে যে ফ্র্যাকচারটা মুখোমুখি থাকবে, সরে যায় না, সেটা আমরা প্লাস্টারের মাধ্যমে ঠিক করে ফেলি। আবার অনেক বয়স্ক পেশেন্টেরও আনডিসপ্লেস আমরা প্লাস্টারের মাধ্যমে হইতে পারি, কিন্তু প্লাস্টার থেকে আমরা অপারেশন করলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়। একটা ইয়াস মানে একটু সিনিয়র সিটিজেন যাদের আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেখি হাড় ভাঙলে পরে খুব সহজেই কিন্তু জোড়া লেগে যায়, কিন্তু যারা একটা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে কিন্তু হাড়টা সহজেই জোড়া লাগতে চায় না। সেজন্য আমরা গো ফর অপারেশন, ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন। আপনাকে আসলে আমরা দেখি যে আপনারা মানে মিস্ত্রির মতো হাতুড়ি বাটাল দিয়ে স্ক্রু প্লেটিং করে তাদের এটা করা হয়। তো সেটার মাধ্যমে আপনারা এই ফ্র্যাকচারগুলো করে থাকেন। ডিফারেন্ট বোনের ক্ষেত্রে ডিফারেন্ট অপারেশন, টিবিআর ক্ষেত্রে এক ধরনের, ফিমার ক্ষেত্রে এক ধরনের, হিউমেরাস, রেডিয়াসন টাইপস ভেরি করে। আচ্ছা, আগে ছোটবেলা আমাদের একটা ধারণা ছিল যে প্লাস্টার করা মানে প্লাস্টার একটা ঔষধ, প্লাস্টার দিলেই ভালো হবে। আসলে প্লাস্টার কি ভাঙা ফ্র্যাকচার ভালো করে না প্লাস্টারের অন্য কোনো? প্লাস্টারটা ঔষধ ঠিকই আছে, প্লাস্টার মানে ইমোবিলাইজিং দ্য লিম্ব। আমরা যে পার্ট অফ লিম্ব ফ্র্যাকচার হয়েছে এটা আমরা ইমোবিলাইজ করে দিচ্ছি। সেই ক্ষেত্রে এটা ওষুধের মতো মনে করেন যে দিলাম 4 সপ্তাহ অথবা 6 সপ্তাহ, মানে 1 মাস অথবা 1.5 মাস। এটা আমরা যদি প্লাস্টার রাখি, হাড্ডি এমনি জোড়া লেগে যায়, বোনস, মানে জাস্ট এটা মুখোমুখি কানেকশন থাকার জন্য, মুখোমুখি থাকার জন্য, এবং রেস্টে থাকলে পেশেন্ট এটা হয়ে যায়।
কোনো কোনো সময় আমরা দেখি যে আপনারা রড দিয়ে পা টানানো দিয়ে রাখছেন বা একটা ট্র্যাকশন বলেন দিয়ে রাখছেন, এটা আসলে কোন কোন ক্ষেত্রে এটা করা এটা হলো স্কেলেটাল ট্র্যাকশন। এটা আমরা ফিমার লং বোন, ফিমার এবং টিবিয়ার ক্ষেত্রেও দিই। কারণ একটা পেশেন্ট যদি আসে হসপিটালে, এটা তো আমরা সাথে সাথেই অপারেশন করতে পারি না। একটা ট্র্যাকশন দিই, স্কেলেটাল ট্র্যাকশন দিই, অথবা যারা বয়স্ক অ্যাবাভ 60 সারফেস ট্র্যাকশন দিই। দিয়ে পাশাপাশি আমরা অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক্স, ফ্লুইড, ব্লাড টেস্ট করে আমরা দেখি হিমোগ্লোবিন কত। এই জন্য আমরা একটা ট্র্যাকশনে রাখি, একটা প্রাইমারি স্টেজে ম্যানেজ করে তারপর এটা আমরা অপারেশনের দিকে প্রস্তুত করেন আগে। মানে প্রাইমারি ট্র্যাকশন দিয়ে তাকে অপারেশন তৈরি করা হয়, অপারেশনের জন্য তৈরি করা। তারপরে আপনার অপারেশনের মাধ্যমে এটা রোগটা নিশ্চিত করতে আর আলটিমেট গোলের দিকে আমরা যাই। আমাদের দেশে কিন্তু এখন আপনারা করছেন হলি ফ্যামিলিতে হয় নি রিপ্লেসমেন্ট, তারপর নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট সব হয়, স্পাইন ফিক্সেশন হয়, এরিজারভ হয়, মোটামুটি ভালোই হচ্ছে। তো এই যে একটা নি এবং রিপ্লেসমেন্ট কষ্ট অনেক কম আমাদের হলি আমরা সেটি জানতে চাচ্ছি, কারণ আমরা জানি যে এটা খুব এক্সপেন্সিভ এটা আপনি অন্য হসপিটালে যে কষ্টটা নেয় আমরা অনেক কমে করে দিই। কষ্ট অফ রেঞ্জমেন্ট আমাদের হসপিটালে মনে করেন যে এগুলি বড় অপারেশন 1.5 থেকে 2 হয়ে যায়, কিন্তু আপনি অন্য হসপিটালে যান এগুলি 4 লাখ 5 লাখ এগুলি বেশি। কিন্তু আমরা যেটা জানি যে নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনারা যে ডিভাইসটা ব্যবহার করেন, ডিভাইসটার দাম বাদে ডিভাইসটা একটা আসলে এটা দাম ডিভাইসটা যে যেটা ব্যবহার করে, কেউ আমেরিকাটা করে, কেউ চায়না আমরা আমেরিকানটাই করি। আসলে আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, এটা রেড ক্রিসেন্ট, এটা আমাদের, এটা তো কর্পোরেট হসপিটাল না। হ্যাঁ, আমরা তো ওই ওই তত লাভ, চ্যারিটি হসপিটাল, আমরা পেশেন্ট বেনিফিট দেখি, ঠিক আছে? এই জন্য আমরা তত ইয়া করি না, পেশেন্টদের আমরা ভোগাই না, একটা মিনিমাম চার্জ নিয়ে আমরা এটা ইয়া করি। সাধারণত একটা নি রিপ্লেসমেন্ট করলে আর কতদিন হসপিটালে থাকা লাগে, হসপিটালে স্টে কতদিন থাকা লাগে? হসপিটালে এটা ডিপেন্ড করে ইকোনমি, পেশেন্ট কন্ডিশন, ইন্ডিভিজুয়ালাইজড পেশেন্ট টু ইন্ডিভিজুয়ালাইজড। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স 7 দিন চালাই, আবার 14 দিনও চালাই। সিভিয়ারিটি অফ ইনজুরি, ঠিক আছে? অনেক সময় আমরা যদি খারাপ রোগী দেখি একদম 14 দিনই আমরা ইনজেক্টেবল করে ওষুধ দিয়ে তারপর সেলাই টেলাই কাটার পর আমরা রোগী, আবার যদি রোগী ভালো থাকে আমরা 7 দিন ইনজেক্টেবল চালে, তারপর আমরা ছুটি দিয়ে দিই। দেখা গেল পেশেন্ট আবার 7 দিন পরে ফলোআপে আসলে পরে আমরা সেলাইটা কাটবো। অনেক পেশেন্ট কোমরবিড কন্ডিশন নিয়ে আসে, যে ডায়াবেটিকের পেশেন্ট, হার্টের পেশেন্ট, তারপরে ধরেন কিডনি ফেলিয়ারের পেশেন্ট আসছে, তাদেরও কিন্তু ইনজুরি আছে, তখন কিন্তু আপনাদের কিন্তু একটু দুর্বিষহ হয়ে যায় যে আসলে পেইন কিলার দেওয়া বা সিলেকশন করা। আমাদের হসপিটালটা আসলে দিস ইজ ওয়েল অর্গানাইজড হসপিটাল। আমাদের ফ্যাকাল্টি খুব ভালো, 22টা ফ্যাকাল্টি আছে। আমাদের নেফ্রোলজি আছে, এন্ডোক্রাইন আছে, মেডিসিন, সার্জারি। আমরা তখন একটা টিম ওয়ার্ক করে, টিম ওয়ার্ক করে যদি একটা খারাপ পেশেন্ট আমরা পাই, আমরা একটা বোর্ড করি, বোর্ড করে এজ অনুযায়ী হিমোগ্লোবিন দেখি, রেসপিরেটরি প্রবলেম থাকলে যেমন আপনাদের রেসপিরেটরি মেডিসিন তাদেরকে কল দিই, ডায়াবেটিক বেশি থাকলে এন্ডোক্রাইনকে ইনভলভ করি, হ্যাঁ সবাইকে। তারপর ক্রিয়েটিন হাই থাকলে আমরা ক্রিয়েটিন লেভেলটা আমরা নামাই। এভাবে একটা ইয়া করে ম্যানেজ করে তারপর আমরা রোগীটা ইয়া করি। আমরা আমাদের হসপিটালে যাদের 100 বছর পর্যন্ত পেশেন্টের আমরা অপারেশন করছি। প্রফেসর ডক্টর ফরিদ, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আমাদের বোনস ভালো রাখার জন্য, আমার মেরুদণ্ড ভালো রাখার জন্য, আমার হাঁটু ভালো রাখার জন্য আমার কিভাবে চলা উচিত, বা আমাদের খাদ্যাভ্যাস কী করা উচিত, বা আমাদের কী ধরনের ব্যায়াম করা উচিত? 40-র আগে তো এটার দরকার হয় না। আফটার 40 ডিম, একটা ডিম খাবেন, 1 গ্লাস দুধ খাবেন, শাক সবজি খাবেন। ক্যালসিয়ামের লেভেলটা যদি আপনি একটু ইয়া করেন, সেরাম ক্যালসিয়াম অথবা ভিটামিন D3, তারপরে আপনি গো ফর একটা করে যে কোনো একটা ক্যালসিয়াম খাইতে পারেন, D3 ওয়ান্স ডেইলি খেলে হয়। মানে আমরা ক্যালসিয়াম বা ভিটামিন ডি যদি অভাব থাকে আমরা এটা সাপ্লিমেন্ট পূরণ করতে পারি। এভাবে। আর আমাদের একটু ব্যায়াম করতে হবে, ব্যায়াম করা উচিত 15 থেকে 20 মিনিট ব্যায়াম। সকালবেলা আমাদের প্রত্যেকের একটা ব্যায়াম, সকাল বা বিকালে, সন্ধ্যাও করতে পারে। মানে আমাদের একটু এক্সারসাইজ, একটু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, একটু দুধ, একটু ডিম, একটু শাকসবজি। আমার বোনটা ভালো থাকবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর ফরিদ আহমেদ, আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে আপনার পরামর্শ। জি, চলুন দর্শক, আমরা শুনে আসি বিশিষ্ট নেফ্রোলজিস্ট প্রফেসর ডক্টর আব্দুল ওয়াহাব খান, তিনি কনসালটেন্ট বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, উনি কিডনি নিয়ে কি বলছেন, চলুন আমরা শুনি। দিন
দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে এবং রোগীর সংখ্যা এতই বেশি যে এখন এটা সামলানো বেশ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। দিন দিন কিডনি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার মূল কারণ হলো ডায়াবেটিস, স্থূলতা এবং হাইপারটেনশন, তাছাড়া আরও হৃদরোগ বেড়ে চলছে। এই প্রত্যেকটি রোগের সাথে কিডনি রোগের সম্পর্ক রহিয়াছে। যতই ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ এবং স্থূলতা বৃদ্ধি পায়, ততই কিডনি রোগের সংখ্যা বৃদ্ধি পায়। এখন এই রোগের বৃদ্ধির কারণ কি? ডায়াবেটিস বৃদ্ধির কারণ আমাদের জীবনযাত্রার পরিবর্তন, নগরায়ন, আমাদের কায়িক শ্রম কমে যাওয়া, স্থূলতা বৃদ্ধি পাওয়া, ঠিক একইভাবে মানুষের স্ট্রেসফুল লাইফ হওয়া এবং মানুষের বয়স বেড়ে যাওয়া। এবং গড় আয়ু এখন আমাদের প্রায় 74 বছর, যেটা আন্তর্জাতিকভাবে পৃথিবীর প্রায় সব দেশের গড় আয়ুর সমান। ঠিক একইভাবে উচ্চ রক্তচাপের সংখ্যাও বেড়ে গেছে। উচ্চ রক্তচাপ বাড়ার সাথে সাথে মানুষের হার্টের ডিজিজ বেড়ে যায়, কার্ডিয়াক ডিজিজ বেড়ে যায়। কার্ডিয়াক ডিজিজও একটা ইম্পর্টেন্ট কারণ মানুষের কিডনি রোগ বৃদ্ধি করার জন্য। আর স্থূলতা আসলে সব রোগেরই কারণ। স্থূলতা একই সাথে যেমন কিডনি রোগ বাড়ায়, হৃদরোগ বাড়ায় এবং একইভাবে স্ট্রোকের সংখ্যাও বাড়ায়। এই রোগগুলি আসলে মূলত কিডনি রোগ বৃদ্ধির কারণ। আমি যেটি বলছিলাম যে ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ রক্তচাপ, এই তিনটি রোগের নিয়ন্ত্রণের খাদ্যাভ্যাসের এবং ব্যায়ামের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এবং আমাদের খাবারের পরিমাণ, ক্যালোরি, খাবারের ধরন ইত্যাদি নির্ধারণ করেই খাওয়া দাওয়া উচিত এবং প্রতিনিয়তই একটা মানুষকে নির্ধারিত পরিমাণ ব্যায়াম বা হাঁটা উচিত। ন্যূনতম 45 মিনিট হাঁটা উচিত একটা প্রাপ্তবয়স্ক মানুষকে। অথবা যদি সেভাবে বিবেচনা না করি, আমরা যদি বলি 10,000 স্টেপ বা 10,000 কদম একটা মানুষকে হাঁটতে হয়, যেটা মানুষকে সুস্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ থেকে প্রতিহত করে। মানুষের কিডনি যখন সম্পূর্ণরূপে বিকল হয়ে যায়, তখন মানুষের চিকিৎসার দুটি পথ, একটি হলো ডায়ালাইসিস, আরেকটা হলো কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন। একজন মানুষকে ডায়ালাইসিস করে বেঁচে থাকতে সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে, সপ্তাহে 12 ঘন্টা ডায়ালাইসিস করে বেঁচে থাকতে হয়। ডায়ালাইসিস করে মানুষ দীর্ঘদিন বাঁচে, তাই এটা এখন মানুষের জনপ্রিয় একটা চিকিৎসা ব্যবস্থা। মানুষ এটা গ্রহণ করতে শুরু করেছে। সারা পৃথিবীতে এই ডায়ালাইসিসের মানও বৃদ্ধি পাচ্ছে দিন দিন, যার ফলে ডায়ালাইসিস রোগীর আয়ুও বেড়ে যাচ্ছে। পৃথিবীতে সর্বোচ্চ ডায়ালাইসিস করে 40 বছরের বেশি বেঁচে আছে এরকম রোগীও আছে। বাংলাদেশেও 2-1 রোগী আছে যারা 30 বছর বা তার চেয়ে বেশি বেঁচে আছে। প্রচুর রোগী 8 থেকে 10 বছর বেঁচে আছে। ডায়ালাইসিস করা রোগীদেরকে অনেক সতর্ক থাকতে হয়। ডায়ালাইসিসের রোগীদের অনেকগুলো জটিলতা আছে। তাদের হৃদরোগের প্রবণতা বেশি, স্ট্রোকের প্রবণতা বেশি, শ্বাসকষ্টজনিত রোগ হয়ে তারা হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়। হার্ট অ্যাটাকের সংখ্যা বা হার্ট ফেলিওরের প্রচুর হয়। কাজেই জীবনযাত্রা অতিমাত্রায় নিয়ন্ত্রিত রাখতে হয়, সেভাবে চলতে হয় এবং ডায়ালাইসিস যেটা নিয়মিত করার, এটার কোনো ব্যত্যয় করা যায় না এবং ইনফেকশানও প্রচুর হয় এই রোগীদের। যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, সেহেতু প্রচুর ইনফেকশনের চান্স থাকে। আমরা যদি বলি যে ডায়াবেটিস রোগী কী কী কারণে মারা যায়, তার মধ্যে হলো হৃদরোগ, স্ট্রোক এবং ইনফেকশান, এই 3টি মূল কারণ। এবং এই 3টি কারণ থেকে ভালো থাকার জন্য একটা মানুষকে প্রতিনিয়ত নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করতে হয়, নিয়মতান্ত্রিকভাবে খাওয়া দাওয়া করতে হয়। এটার ব্যতিক্রম ঘটলেই তাদের বিপদ ঘটে। খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হয়, বিশেষ করে পানি এবং ফল জাতীয় খাবার। এগুলো খেলে পানির পরিমাণ বেড়ে গেলে হৃদরোগের বা হার্ট ফেলিওরের সম্ভাবনা বাড়ে। ঠিক একইভাবে যদি পটাশিয়াম বেড়ে যায়, ঠিক হার্টের সমস্যা হয়, হৃদস্পন্দনগুলো অনিয়মিত হয়ে যায় এবং যে কোনো মুহূর্তে মৃত্যুর মতো জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দর্শক, আমরা প্রফেসর ডাক্তার ফরিদ আহমদ বাবুর পরামর্শ শুনলাম এবং প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব খানের কিডনি রোগীদের ব্যাপারে পরামর্শ শুনলাম। আমরা যদি সচেতন হই, আমাদের শরীর ভালো থাকলে আমরা কর্মক্ষম থাকবো, আমরা ভালো কাজ করতে পারবো। দর্শক, ভালো থাকুন, শুভকামনা সকলের জন্য।